রু নামের সহজ সরল একটা মেয়ে, যে কিনা ছিল অনেক দরিদ্র পরিবারের সন্তান, তবে তার মনটা ছিল খুবই ভালো। অন্যদিকে অহংকারী এক ধনী ব্যক্তি মিস্টার ফু, যে কিনা অনেক বড়লোক হলেও কোনো এক কারণে সে নিজের পরিচয় সবার কাছ থেকে লুকিয়ে রাখত। আর একদিন মিস্টার ফু তার দাদির কথা রাখতে রু নামের সেই সহজ সরল মেয়েটিকেই বিয়ে করে নেয়। কিন্তু মিস্টার ফু কখনোই তাকে ভালোবাসতে পারেনি, তাই একদিন সে রুকে ডিভোর্স দেওয়ার ডিসিশন নেয়। আর তখনই তার জীবনে ফিরে আসে তার 3 বছর আগের হারানো প্রেমিকা। এতে যেন রুয়ের জীবনের পুরো গল্পটাই বদলে যায়। যাকে সে বিশ্বাস করে বিয়ে করেছিল সেই তখন তাকে ছেড়ে চলে যেতে চায়। কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছিল? রু কি শেষ পর্যন্ত মিস্টার ফুয়ের মনে জায়গা করতে পেরেছিল, নাকি তার চোখের সামনেই তার ভালোবাসার মানুষটি হয়ে গিয়েছিল অন্য কারো? সেটাই আমরা দেখব আজকের এই অসাধারণ রোমান্টিক চাইনিজ ড্রামাটির গল্পে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। গল্পের শুরুতেই রু দোকান থেকে খাবার কিনতে আসে। সেখানে একজন গ্র্যানি সেই দোকানে এসে খাবার চাইলে দোকানদার তার থেকে টাকা চায়। বলে খাবার কেনার টাকা না থাকলে সে কোনো খাবার দিতে পারবে না। গ্র্যানি বলে তার কাছে কার্ড আছে কিন্তু টাকা নেই। দোকানদার কোনোভাবে তাকে খাবার দিতে রাজি হয় না। সে সময় রু দোকানদারকে বলে একজন বয়স্ক গ্র্যানির সাথে কেমন ব্যবহার করছে সে। তখন সে গ্র্যানিকে খাবার কিনে দেয়। রুকে দেখে গ্র্যানি মনে মনে ভাবে, দাদু ভাই, তুমি যাকে খুঁজছো 3 বছর ধরে আমি তাকে পেয়ে গেছি। কিন্তু রুয়ের সাথে গ্র্যানির বেশিক্ষণ কথা হয় না। রু তাকে তার নম্বর দিয়ে সেখান থেকে চলে যায়। মিস্টার ফু তখন তার গ্র্যানিকে খুঁজতে সেখানে চলে আসছে। তাকে দেখে আশেপাশের মানুষ বলাবলি করে, মিস্টার ফুকে ম্যাগাজিনে যেমন হ্যান্ডসাম দেখছিলাম তিনি তো তার থেকেও বেশি হ্যান্ডসাম বাস্তবে। গ্র্যানি তাকে বলে, দাদু ভাই, আমি খুঁজে পেয়েছি সেই মেয়েকে যাকে তুই 3 বছর ধরে খুঁজে চলেছিস। রু তার মায়ের কাছে আসে। সে তার মাকে নিয়ে ডক্টরের কাছে যেতে চায়, কিন্তু তার মা বলে সে ঠিক আছে। তার মা তাকে জোর করে বিয়ের জন্য। রু বলে সে বিয়ে করলে তার মাকে দেখাশোনা কে করবে, এজন্য সে বিয়ে করবে না। এটা শুনে তার মা বলে রু যদি বিয়ে করে তাহলে সে ডক্টর দেখাবে। তখন রু রাজি হয়ে যায়। রু এর পর ব্লাইন্ড ডেটে যায়। তখন তার সাথে সেই গ্র্যানির দেখা হয়ে যায়। গ্র্যানিকে দেখে রু অনেক খুশি হয়। গ্র্যানি তাকে রেখে বাইরে যায়। অ্যাসিস্ট্যান্ট জুকে দেখে গ্র্যানি তাকে আটকায় আর বলে, দাদু ভাই, এখন ব্লাইন্ড ডেটে আসছে সে, তাকে ডিস্টার্ব করা যাবে না। এটা শুনে অ্যাসিস্ট্যান্ট অবাক হয়ে যায়। সে সময় মিস্টার ফু বলে তার কোনো বাড়ি গাড়ি কিছুই নেই। কিন্তু মিস্টার ফুকে অবাক করে দিয়ে রু তাকে বলে সেই বিয়েতে রাজি। এটা শুনে গ্র্যানি বলে তাহলে আজকেই তোমাদের বিয়ে দেব। তারা একদম অবাক হয়ে যায়। বিয়ে শেষে মিস্টার ফু তাকে বলে সে যেন কোনো এক্সপেকটেশন না রাখে তার কাছ থেকে, আর বলে তার চেহারা যেন সে তাকে না দেখায়। এটা বলে মিস্টার ফু চলে যায়। অ্যাসিস্ট্যান্ট জু বলে, স্যার, উনি যদি সত্যি সেই মেয়ে হয় যাকে আপনি এতদিন খুঁজে চলেছেন। মিস্টার ফু বলে এটা কখনো পসিবল না, তুমি আমাদের জন্য ডিভোর্স পেপার রেডি করো। রু এসে তার মাকে দেখায় তার বিয়ের সার্টিফিকেট। তার মা অনেক খুশি হয়ে যায়। রু ডক্টরের কাছে যায়। ডক্টর জানায় তার মায়ের সার্জারির জন্য 1 মিলিয়ন ইয়ান লাগবে, কিন্তু এত টাকা সে কোথায় পাবে এটা চিন্তা করতে থাকে। এদিকে গা রুকে বলে, তুমি কিভাবে আমাকে ব্লক করতে পারো, আমাকে ছেড়ে দিতে পারো। সেই জায়গায় মিস্টার ফু ছিল। সে বলে রু আসলে একজন গোল্ড ডিগার, তার কাছে ডিভোর্স ফাইলটা দিয়ে দিতে বলো অ্যাসিস্ট্যান্টকে। এরপর অ্যাসিস্ট্যান্ট জু রুকে ডিভোর্স ফাইল দেয় আর তাকে একটা কার্ড দিয়ে বলে এখানে 1 মিলিয়ন আছে। অ্যাসিস্ট্যান্টকে একটা চিরকুট দিয়ে বলে এটা যেন সে মিস্টার ফুকে দেয়, আর রু সেই ডিভোর্স পেপারে সাইন করে দিয়ে দেয়। কিন্তু মিস্টার ফু সেই চিরকুটটা ডাস্টবিনে ফেলে দেয়, একদমই দেখে না। রুয়ের ফ্রেন্ড দি তার ডিভোর্সের কম্পেনসেশন শুনে বলে এটা দিয়ে তো তোর মায়ের সার্জারির টাকা উঠে যাবে। তখন রু জানায় সে জব করে মিস্টার ফুয়ের টাকা তাকে ফিরিয়ে দেবে। দি বলে তুমি যদি গাকে তোমার জমানো টাকা না দিতে তাহলে মায়ের জন্য টাকা টেনশন করা লাগতো না। রু তখন বলে ওর নামও নিও না, আমার ভালো লাগে না। পরবর্তী সিনে দেখতে পাই রু ভুল করে একটা রুমে এসে পড়ে। রু ড্রাঙ্কড অবস্থায় ছিল। সে সময় মিস্টার ফু রুমে ঢোকে। রু তাকে দেখে বলে তুমি তো গায়ের থেকেও বেশি হ্যান্ডসাম। এটা বলে সে মিস্টার ফুকে বেডে ফেলে দেয় আর তার কাছাকাছি চলে আসে। রু তার এক্স বয়ফ্রেন্ডের কাছ থেকে তার কত টাকা চাই সেটা বলে, কিন্তু তার এক্স বয়ফ্রেন্ড বলে সে তাকে কোনো টাকা দিতে পারবে না। রু তখন গাকে বলে সে তাকে তার জমানো টাকা দিয়ে বিদেশে পাঠিয়েছে, এখন সে টাকা তার লাগবে। গা বলে আমি দিতে পারি যদি তুমি আমার সাথে রিলেশনে আসো। রু বলে তুমি আমার সাথে চিট করেছো, বিদেশে কোনো মেয়ের সাথে কি করেছো আমি জানি না মনে করো, আর তাছাড়া আমার বিয়ে হয়ে গেছে। গা তখন রুকে বলে তুমি কয়েকটা টাকার জন্য অন্যের সাথে ঘুমিয়েছো। এটা শুনে রু তার গালে থাপ্পড় মেরে দেয়। মিস্টার ফুকে কল দেয় গ্র্যানি। গ্র্যানি বলে সে কি তার ওয়াইফের খোঁজ খবর রাখে কিনা। তখন মিস্টার ফু বলে যে তারা ডিভোর্স নিয়ে ফেলেছে অলরেডি। এটা শুনে গ্র্যানি খুবই রেগে যায়। গ্র্যানি বলে
তুমি যাকে এতদিন ধরে খুঁজছো সেই রু ছিল। আমি তাকে তোমার রুম থেকে বের হতে দেখেছিলাম 3 বছর আগে। এটা শুনে ফু একদম অবাক হয়ে যায়। তখন সে পুরনো কথা মনে করে। ঘুম থেকে উঠে ফু দেখে রু তাকে একটা চিরকুট দিয়ে বলে যে রু ভুল করে তার রুমে ঢুকেছিল, তাকে কিছু টাকাও দিয়ে যায় সে। তখন ফু ভাবে তার তো মেয়েদের কাছে গেলে অ্যালার্জি হয়, কিন্তু কে সেই মেয়ে যার কাছে ছিল সে, কিন্তু তার কোনো রকম ক্ষতি হলো না। তারপর সে রুকে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু কখনোই তাকে পায় না। মিস্টার ফু রুয়ের দেওয়া চিরকুটটা যেটা ডাস্টবিনে ফেলে দিয়েছিল সেটা খুঁজতে শুরু করে। পরে চিরকুটটা সে পেয়েও যায় এবং অ্যাসিস্ট্যান্টকে সাথে নিয়ে রুকে খুঁজতে বের হয়। অন্যদিকে গা রুকে একটা রুমে নিয়ে যায় এবং বলে আমার সাথে আজ রাত কাটালে তোমাকে 3000 ইউয়ান দিব। রু গাকে অনেক বাধা দেয়, কিন্তু গা রুকে খুব বাজেভাবে টাচ করার চেষ্টা করে। এক পর্যায়ে গা রুকে চড় মারে। রু নিজেকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। ঠিক তখনই মিস্টার ফু সেখানে চলে আসে। মিস্টার ফু গাকে মেরে চাকরি থেকে বের করে দেয়। গাকে 3 বছরের বেতন জরিমানা করা হয়। তখন গা মিস্টার ফু এর কাছে ক্ষমা চায়, কিন্তু মিস্টার ফু তার অ্যাসিস্ট্যান্টের হাতে গাকে ছেড়ে দিয়ে রুকে নিয়ে সেখান থেকে চলে যায়। অ্যাপার্টমেন্টে গিয়ে মিস্টার ফু রুকে শুইয়ে দেয়। তখন রু মিস্টার ফু এর হাত ধরে বলে আমাকে একা রেখে যেও না। তারপর তারা একসাথে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠলে মিস্টার ফু রুকে বলে তুমি কি ঠিক আছো? রু বলে আমরা একসাথে কেন ঘুমিয়েছি? মিস্টার ফু বলে এটা আমার বাড়ি, তাছাড়া আমরা হাজব্যান্ড ওয়াইফ। রু বলে কিন্তু তুমি তো আমার থেকে ডিভোর্স চেয়েছো। মিস্টার ফু বলে যেহেতু এখনো ডিভোর্স ইস্যু হয়নি তাই এখনো আমরা লিগ্যাল হাজব্যান্ড ওয়াইফ। রু বলে আমি বাড়িটা ঘুরে দেখতে চাই। মিস্টার ফু বলে অবশ্যই, তার আগে আমি একটা কিস করতে চাই। তখনই রু দ্রুত রুম থেকে বের হয়ে আসে। রুয়ের বাসাটা খুবই পছন্দ হয়। তখন মিস্টার ফু বলে আমি তোমাকে ভালোবাসি আর আজ থেকে আসো তোমাকে প্রোটেক্ট করব সব বিপদ থেকে। তখনই রুয়ের আঙ্কেলের কল আসছে। তিনি বলেন তার মাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে কারণ তার মা সেন্সলেস হয়ে গেছে। অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে রু অনেক টেনশন করছিল কারণ তার মায়ের আজ অপারেশন। মিস্টার ফু তাকে সান্ত্বনা দিয়ে বলে মম ঠিক হয়ে যাবে। তখনই ডক্টর অপারেশন থিয়েটার থেকে বের হয়ে এসে তাদের জানায় অপারেশন সাকসেসফুল হয়েছে এবং অপারেশনটা সম্পূর্ণভাবে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে ফ্রি করানো হলো। এটা শুনে রু আরও অনেক খুশি হয়ে যায় এবং ডক্টরকে অনেক ধন্যবাদ জানায়। ডক্টর মিস্টার ফুকে দেখে কিছু বলতে গেলে ফু চোখের ইশারায় চুপ করিয়ে দেয়। ডক্টর চলে যাওয়ার পর রু মিস্টার ফুকে বলে এই অপারেশনে তো অনেক টাকা খরচ হয়েছিল, তাহলে ফ্রি কেন করে দিল? হসপিটাল কর্তৃপক্ষ তখন মিস্টার ফুকে কোনোভাবে রুকে ম্যানেজ করতে বলে আর বলে এখন আমাদের মায়ের সাথে দেখা করতে যাওয়া উচিত। কেবিনের ভেতরে গিয়ে রু তার মায়ের সাথে কথা বলে। তখন মম মিস্টার ফুকে দেখে বলে আমার সন ইন ল অনেক হ্যান্ডসাম। আমি তাকে ছবিতে যতটা হ্যান্ডসাম দেখেছি বাস্তবে সে তার থেকেও বেশি সুন্দর। আমি সুস্থ হওয়ার পর তোমাকে চিকেন রান্না করে খাওয়াবো। তখন মিস্টার ফু বলে আপনি টেনশন করবেন না, আপনার এখান থেকে ডিসচার্জ হওয়ার পরে আমরা বাসায় যাব আর তখন সেলিব্রেট করব। পরবর্তী সিনে দেখা যায় মিস্টার ফু রু এবং তার মাকে নিয়ে একটা বড় রেস্টুরেন্টে গিয়েছে। রু জানে যে তার হাজবেন্ড গরিব, তাই সে বলে এখানে অনেক বিল আসবে। তখন মিস্টার ফু বলে আমি 50% ডিসকাউন্ট কার্ড পেয়েছি ওয়ার গ্রুপের পক্ষ থেকে। রু তার মাকে সামনে থাকা খাবার খেতে বলে। মিস্টার ফু রুকে একটা কার্ড দিয়ে বলে এটা তোমার জন্য। তখন রু বলে আগে তো 1 মিলিয়ন ইউয়ান দিয়েছ, তাহলে এটার আর দরকার নেই। মিস্টার ফু বলে তুমি আমার ওয়াইফ, আমি তোমার ভালোভাবে খেয়াল রাখতে চাই। মম তখন বলে আজ থেকে আমি টেনশন মুক্ত হলাম। মম আরও বলে তোমাদের তো বিয়ে হয়ে গেছে, এখন দ্রুত তোমরা বেবির প্ল্যান করো। রু লজ্জা পেয়ে দ্রুত ওয়াশরুমের নাম করে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর মিস্টার ফু এর কাছে আসে তার ভাই। তার ভাই মিস্টার ফু এর শাশুড়িকে ভুল করে ভাবি ভেবে বসে, আর তখনই পাশ থেকে রু আসলে রুয়ের মম তার সাথে পরিচয় করিয়ে দেয়। মিস্টার ফু এর ভাই মিস্টার ফুকে গোপনে বলে আমি তো আন্টিকে প্রথমে দেখে ভেবেছিলাম তুমি মায়ের জন্য একজন বেস্ট ফ্রেন্ড নিয়ে এসেছো ভাবি হিসেবে। তখন মিস্টার রু তার ভাইয়ের পায়ে পা দিয়ে চেপে ধরে পাশে সরিয়ে নিয়ে যায়। রু এবং তার মা বলে কোনো প্রবলেম হয়েছে কি? তখন তারা বলে না, টেনশনের কিছু নেই। ফুকে তার ভাই বলে ভাবি খুবই সুন্দর, মায়ের সাথে দেখা করাতে কখন নিয়ে যাবে? ফু তাকে বলে আগামী মাসের হাত খরচ যদি পেতে চাও তাহলে এখন মুখটা বন্ধ রাখো, আমার আসল পরিচয় একদমই দিও না। তারপর সে সেখান থেকে চলে যায়। তারপর মিস্টার ফু তার শাশুড়ি থেকে অনুমতি নিয়ে রুকে তার সাথে তার বাড়িতে নিয়ে আসে। রু বলে এটা আমার বাসা, হ্যাঁ এখানে 3টা রুম আছে, তুমি যে কোনো একটা চুজ করতে পারো। তারপর মিস্টার ফু বলে এখন আমাদের রেস্ট নিতে হবে। রু বলে আমি একা থাকতে পারবো। এটা বলে দ্রুত সেখান থেকে চলে যায়। ওয়াশরুম থেকে এসে দেখে রুমে কিছু একটা করছে সে। রু কেন ঘুমায়নি সেটা জানতে চায় মিস্টার ফু। রু তখন তাকে ডেকে এনে পাশে বসায় এবং 2টো কার্ডই তাকে রিটার্ন করে দেয়। তখন মিস্টার ফু বলে তুমি কি আমার থেকে ডিভোর্স চাচ্ছ? রু বলে আমি কখনোই তোমাকে ডিভোর্স দেব না, আমার টাকাগুলো এখন প্রয়োজন নেই
কারণ আমরা হাজব্যান্ড ওয়াইফ, আলাদা খরচের তো কোনো দরকার নেই। আমিও এখন থেকে চাকরি করে তোমাকে সাপোর্ট করব। তারপর কিছু ডিজাইন দেখিয়ে বলে, এগুলো আমি তৈরি করেছিলাম এবং একটি কোম্পানিকে সাবমিট করেছিলাম, তারা এখনো কোনো রিপ্লাই দেয়নি। তখন মিস্টার ফু এই ছবি দেখে বলে, ওয়াইফ তো অনেক ট্যালেন্টেড। মিস্টার ফু তখন জানতে পারে যে সে ওয়ারিয়ার গ্রুপে ডিজাইনগুলো সাবমিট করেছিল। তখন মিস্টার ফু বলে, আমি তোমাকে প্রমিস করছি ওয়ারিয়ার গ্রুপে তোমাকে ইনভাইট করবে। এখন অনেক রাত হয়েছে, ঘুমাতে যাও। তারপর তারা একে অপরকে গুড নাইট বলে ঘুমাতে চলে যায়। পরের দিন সত্যি সত্যি ওয়ারিয়ার গ্রুপ থেকে তার জন্য ইন্টারভিউর ডাক আসে। রু ইন্টারভিউ দিতে গেলে দেখে সেখানে আগে থেকে আরও একটা মেয়ে ওয়েট করছে। মেয়েটির সাথে কথা বলে রু খুবই ডিপ্রেসড হয়, কারণ সেখানে যারা ইন্টারভিউর জন্য প্রেজেন্ট হয়েছিল তারা খুবই দক্ষ ছিল। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে সবচাইতে বিশ্বস্ত একটি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। এশিয়া কাপ চলছে পুরো দমে। এটি এমন একটি প্ল্যাটফর্ম যেটা আপনার এক্সপিরিয়েন্সকে নিয়ে যাবে একদম অন্য লেভেলে। এটা লাইভ ম্যাচের জন্য একটি আলটিমেট ডেস্টিনেশন। গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত এই প্ল্যাটফর্মে আপনাকে কভার করছে। এখানে রয়েছে রিয়েল টাইম স্কোর, লাইভ ম্যাচ কভারেজ এবং পরিসংখ্যান। প্রকৃত ভক্তদের জন্য রয়েছে ইন্টারেক্টিভ টুলস। আপনি চাইলে প্রতিটি এশিয়া কাপের ম্যাচ কোনো প্রকার ঝামেলা ছাড়া এখানেই দেখতে পারবেন। এখানে কোনো ডিলে নেই, কোনো মিসিং আউট নেই, শুধুমাত্র রয়েছে পিওর ম্যাচ। রয়েছে অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে তাৎক্ষণিক অ্যাক্সেস, লাইভ আপডেটের জন্য পরিষ্কার দ্রুত ইন্টারফেস। সেই সাথে নতুন ইউজাররা পেতে পারেন 30,000 টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস। আর অবশ্যই প্রোমোকোড ব্যবহার করতে ভুলবেন না। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে থাকা লিঙ্কের মাধ্যমে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করুন। আর রেজিস্ট্রেশনের সময় প্রোমোকোড ব্যবহার করুন এবং বোনাস পান। এটা শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই সমস্ত অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থাকুন। দেখে মনে মনে ভাবে, আমার ব্যাকগ্রাউন্ডটা তো অতটা ভালো না, তাহলে মনে হয় আমি চাকরিটা পাবো না। তখন একজন স্টাফ এসে ইন্টারভিউর জন্য এক একজনকে ডাকা শুরু করে। রু তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্র্যাকটিস করছিল ইন্টারভিউর জন্য। মিস্টার ফু রুকে দেখা মাত্রই তার সাথে থাকা অ্যাসিস্ট্যান্টকে দ্রুত সেখান থেকে সরিয়ে দিয়ে বলে, আমার জন্য অফিস রুমে অপেক্ষা করো, এবং মিস্টার ফু উকি দিয়ে রুকে ইশারা করে ডাকে তার কাছে নিয়ে আসার জন্য। রু খুবই বিব্রত বোধ করে বলে, এখানে কি করছো? কেউ দেখে ফেলবে। ফুকে চলে যেতে বললে মিস্টার ফু তাকে অফিসের রোম্যান্সের অফার করে। রু বাধ্য হয়ে মিস্টার ফুকে কিস করে এবং সেখান থেকে দ্রুত চলে যেতে বলে। রু দেখে মেয়েটি মাত্র ইন্টারভিউ থেকে বের হয়েছে, আর তার সাথে কথা বলে সে জানতে পারে মেয়েটিকে তারা রিজেক্ট করেছে। তখন রু আরও বেশি টেনশনে পড়ে যায়, কারণ তার যোগ্যতা অনুযায়ী সে তো কিছুই না। মিস্টার ফু এর অ্যাসিস্ট্যান্ট কেবিনে গিয়ে দেখে মিস্টার ফু ডান্স করছে। অ্যাসিস্ট্যান্টকে দেখে মিস্টার ফু বলে, নক করে কেন রুমে আসো না? এবং পরবর্তীতে সে জানতে পারে 3 জন ইন্টারভিউ বোর্ডে রুয়ের ইন্টারভিউর জন্য ডেকেছে। জু তখন অ্যাসিস্ট্যান্টকে পাঠায় রুকে হেল্প করার জন্য। এদিকে ইন্টারভিউ বোর্ডে রুয়ের সার্টিফিকেট দেখে তারা রুকে অপমান করে এবং সার্টিফিকেট ছুঁড়ে ফেলে দেয়, এমনকি তারা তার ডিজাইনগুলোও ফেলে দেয়। তখনই অ্যাসিস্ট্যান্ট এসে রুয়ের সার্টিফিকেটগুলো দেখে এবং তাকে ইন্টারভিউর রেজাল্ট পাওয়া পর্যন্ত ওয়েট করতে বলে এবং তাকে অপমান করার জন্য তার কাছে সরি বলে। অ্যাসিস্ট্যান্ট ইন্টারভিউ নেওয়া 3 জনকে চাকরি থেকে তখন বের করে দেয়। রুয়ের মন খারাপ দেখে মিস্টার ফু তার জন্য গোলাপ নিয়ে আসে এবং তাকে কাঁধে চড়িয়ে নিয়ে যায়। অফিসের বাইরে এসে মিস্টার রু একটা গাড়ি দেখিয়ে বলে, গাড়িটাকে তোমার পছন্দ হয়েছে? রু বলে, গাড়িটা সুন্দর, কিন্তু এটা আমার প্রয়োজন নেই। মিস্টার ফু তখন তাকে গাড়ি কিনে দিতে চাইলে রু নিষেধ করে, কিন্তু মিস্টার ফু বলে, এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি, এটার প্রাইসও কম। রু বলে, সেকেন্ড হ্যান্ড হলে কি হবে, টাকা তো খরচ হবে, আমি এখনো জব খুঁজে পাইনি। মিস্টার ফু বলে, এটা তোমার জব পাওয়ার আগে জবের জন্য গিফট। রু বলে, আমি ওয়ারিয়র গ্রুপে ইন্টারভিউ দিয়েছিলাম, কিন্তু আমার মনে হয় না আমি সেখানে সিলেক্ট হব। তখনই রুয়ের ফোনে একটি কল আসে এবং সে জানতে পারে যে সে ওয়ারিয়র গ্রুপের ইন্টারভিউতে সিলেক্টেড হয়েছে। এটা শুনে ফু বলে, তাহলে তো এখন আমরা গাড়িটা নিতেই পারি। রু সম্মতি জানিয়ে বলে, ঠিক আছে। পরের সিনে রু কিছু সবজি কিনে বাসার সামনে আসলে তার এক্স গায়ের সাথে দেখা হয়। সে বলে, এখন তুমি তো একজন বড় লোকের সাথে থাকছো। রু বলে, আমার হাজবেন্ড তোমার থেকে শতগুণ ভালো। গা বলে, তুমি হয়তো তোমার অতীত ভুলে গেছো, প্রবলেম নেই, আমি মনে করিয়ে দিচ্ছি। 3 বছর আগে তুমি একটা অচেনা মানুষের সাথে রাত কাটিয়েছিলে, পরবর্তীতে তোমার অ্যাবর্শন করানো হয়েছিল। এই ঘটনা হয়তো তোমার স্বামী জানে না। রু বলে, আমি তোমার মতো নির্লজ্জ একটাও দেখিনি, তোমাকে আমি চোখের সামনেও দেখতে চাই না। গা বলে, আমিও দেখব, যখন তোমার স্বামী সব সত্যি জানতে পারবে তখন সে কি রিয়্যাক্ট করে। রু ভাবতে থাকে, গা এভাবে কেন বলল। পরের দিন রু দিয়ের সাথে দেখা করে বলে, 3 বছর আগে আমার সাথে কি হয়েছিল জানতে চাই। দি তাকে বলে যে, তোমার দায়িত্ব নিতে চাইনি তার কথা ভেবে ভয় পেও না, কিন্তু তুমি হঠাৎ করেই কেন এগুলো জিজ্ঞেস করছো। রু বলে, গা আমার কাছে এসেছিল
এবং সে আমাকে এগুলো বলেছে। দি বলে সে তোমাকে দেখে হিংসা করছে এবং তোমার হ্যাপি লাইফে সমস্যা তৈরি করতে চাচ্ছে। দি কথা ঘুরিয়ে তার স্বামীর কথা জানতে চায়। দি মনে মনে ভাবে খারাপ অতীতের কথা তোমার মনে না পড়ুক, তুমি সবসময় হ্যাপি থাকো। রাতে রু স্বপ্ন দেখে এবং ঘুম থেকে উঠে যায়। যখন সে পানি খাওয়ার জন্য গ্লাস হাতে নেয়, সে দেখে গ্লাসে পানি নেই। তখন সে পানি খাওয়ার জন্য কিচেনে যাওয়ার সময় সোফায় ধাক্কা লেগে মিস্টার ফু এর উপরে পড়ে যায়। ফু তাকে বলে এত রাতে এখানে কি করছো? রু বলে পানি খাওয়ার জন্য এসেছি। কিন্তু মিস্টার ফু সুযোগের সদ্ব্যবহার করে। সকালে রু ঘুম থেকে উঠে এবং গত রাতের ঘটনার জন্য লজ্জা পায়, আর সে বলে আর কখনো মাঝরাতে পানি খাওয়ার জন্য ঘুম থেকে উঠবে না। সে মনে মনে ভাবতে থাকে গতকাল রাতের স্বপ্নের সাথে রিয়েলিটি কিভাবে মিলে গেল। মিস্টার ফু ব্রেকফাস্ট তৈরি করে রুকে ডাকলে রু বলে সে কেন এগুলো করলো। মিস্টার ফু বলে গত রাতের জন্য আমার ওয়াইফ খুব টায়ার্ড, সেজন্য। কিন্তু তুমি কেন আমাকে মিস্টার ফু বলে ডাকছো? দ্রুত হাজবেন্ড বলে ডাকো এবং একটা কিস করো। যখনই তারা কিস করবে তখনই দরজায় কেউ নক করে। মিস্টার ফু দরজা খুলে দেখে তার মা এসেছে। মা বলে আমি তোমাকে সারপ্রাইজ দিতে এবং আমার ছেলের বউকে দেখতে এসেছি। মিস্টার ফু বলে এখানে আসার আগে আমাকে তো জানাবে। মম বলে তুমি বিয়ে করেছো, এটা কি আমাকে জানিয়েছো? আমি তো তোমার দাদির থেকে এটা শুনেছি। আমার সামনে থেকে সরো এবং আমার ছেলের বউকে দেখতে দাও। মম দ্রুত ভেতরে যায় এবং সেখানে গিয়ে রুকে দেখে খুব প্রশংসা করে এবং তাকে জড়িয়ে ধরে। তখন মিস্টার ফু এসে রুয়ের সাথে তার মায়ের পরিচয় করিয়ে দেয়। মম রুয়ের জন্য গিফট এনেছিল, সেগুলো তাকে দেয় এবং তাদের বংশীয় পরম্পরা অনুযায়ী একটি বালা তাকে পরিয়ে দেয়। বালাটা অনেক দামি হওয়ায় রু নিতে চাচ্ছিল না। ফু বলে এটা নিয়ে নাও। তখন রু নিয়ে নেয়। মম মিস্টার ফু এর সত্যিটা বলবে এমন সময় মমকে থামিয়ে দিয়ে রুকে বলে তোমার প্রথম দিন অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে। তখন রু মমকে সরি বলে দ্রুত সেখান থেকে অফিসের উদ্দেশ্যে চলে যায়। মিস্টার ফু তখন মাকে বলে তুমি তো এখনই আমার সব সিক্রেট বলে দিচ্ছিলে। মা বলে আমি জানি না তুমি কখন কি করো, সারাদিন তুমি কি ভাবো। মেয়েটা খুব ভালো, তুমি তাকে হারিয়ে ফেলো না। মিস্টার ফু বলে মা তুমি চিন্তা করো না, আমি তাকে সামলে রাখবো। রু মিস্টার ফুকে বলে আজ তোমার সাথে আমার চাকরিতে জয়েনিং সেলিব্রেট করতে চাই, কিন্তু টাকাও সঞ্চয় করতে চাই ছোট্ট একটা নিজেদের বাড়ি কেনার জন্য। তখন তারা একে অপরকে জড়িয়ে ধরে। রু যখন সোফায় বসা ছিল তখন তার ফ্রেন্ড কল দেয়। রু ফোন লাউডে রেখে কথা বলছিল। এমন সময় মিস্টার ফু একটা পার্সেল এনে সামনে রাখে। জু এবং তার ফ্রেন্ডের কথা শুনে বুঝতে পারি পার্সটি তার ফ্রেন্ড পাঠিয়েছে। রুয়ের ফ্রেন্ড বলে আমি তোমার জন্য একটি নাইট ড্রেস পাঠিয়েছি, এটা পরে তুমি আজ রাতে তোমার হাজবেন্ডের কাছে যাবে। ফোন লাউড স্পিকারে থাকার জন্য ফু সব শুনে নেয়। রু ফোন কাটতেও পারছে না, সে খুবই বিব্রত বোধ করে। দি যখনই বলে আমি কি তোমাকে এই বিষয়ে একটি ভিডিও পাঠাবো, রু দ্রুত নো থ্যাঙ্কস বলে ফোনটা কেটে দেয়। রু মিস্টার ফুকে বাহানা দিচ্ছিল, কিন্তু মিস্টার ফু বলে এগুলো শোনার আমার প্রয়োজন নেই, এর কাজ আমি গত রাতেই শেষ করেছি। এটা বলে সে রুকে নিজের কাছে নিয়ে আসে এবং কিস করার নাম করে তাকে জড়িয়ে ধরে আর বলে তুমি যে কি ভয় পাচ্ছ, আচ্ছা থাক রাত আসতে দাও, সেটাই পারফেক্ট টাইম। এটা বলে সে সেখান থেকে চলে যায়। তারপর রু তার ফ্রেন্ডকে ফোন দিয়ে সবকিছু বলে এবং নাইট ড্রেস পাঠানোর জন্য তাকে বকা দেয়। রু অফিসে আসা মাত্রই সকলে তাকে কাজ ধরিয়ে দেয়। কেউ কেউ তাকে চা, কফি, বার্গার আনতে বলে। রু সব কিছু মনে করতে করতে যাচ্ছিল। তখনই তার সাথে ইন্টারভিউ দিতে আসা মেয়েটার দেখা হয়। তারা একে অপরকে দেখে খুশি হয় এবং অল্প কিছু কথা বলে আর তারপর যার যার কাজে চলে যায়। রু সকলের জন্য কফি নিতে কিচেনে আসলে সেখানে একজন প্রেগনেন্ট ওম্যানের লেবার পেইন উঠলে তাকে নিয়ে হসপিটালে চলে যায়। ডিজাইন ডিপার্টমেন্টের ডিরেক্টর জুহা রুয়ের কাগজ দেখে বলে এর জন্যই ম্যানেজার লিকে ফায়ার করেছে। হান রুকে ফোন দিয়ে বলে কোথায় তুমি, ডিরেক্টর তোমাকে সব জায়গায় খুঁজছে, দ্রুত আসো। রু জুহার কেবিনে আসলে সে রুকে তার যোগ্যতা নিয়ে অপমান করে এবং তাকে বলে আমাকে না জানিয়ে কেন তুমি বাইরে গিয়েছো, তুমি আমার অ্যাসিস্ট্যান্ট। রু বলে এমার্জেন্সির কারণে বাইরে গিয়েছিলাম, আমাদের একজন স্টাফ সিক হয়ে পড়েছিল তাকে নিয়ে। তারপর জুহা তাকে অনেক বেশি কথা শোনায়, রুকে তার যোগ্যতার প্রমাণ দিতে বলে। তারা দুজন কেবিন থেকে বের হয়ে একে অপরকে মোটিভেট করে। লাঞ্চ টাইমে সকলে খাওয়ার জন্য বাইরে গেলে মিস্টার ফু চুপি চুপি রুয়ের জন্য খাবার নিয়ে আসে এবং তাকে খাইয়ে দেয়। রু দ্রুত তাকে সেখান থেকে বাইরে যেতে বললে সে একটা কিস চায়। রু দ্রুত তাকে একটা ফ্লাইং কিস দেয়। মিস্টার ফু চলে গেলে সেখানে ঝা চলে আসে। রু বলে এটা আমার হাজবেন্ড নিজের হাতে তৈরি করেছে। ঝা বলে তোমার হাজবেন্ড খুবই রোম্যান্টিক, আমি তো জেলাস হচ্ছি। পরের দিনে আমরা দেখতে পাই মিস্টার ফু রুকে সারপ্রাইজ দেয় এবং তাকে বাকি জীবন মিস্টার ফু এর সাথেই কাটানোর জন্য প্রপোজাল দেয়। রু খুব খুশি হয়ে যায়। তারপর তারা একসাথে ড্রিঙ্ক করে। মিস্টার ফু বলে সারপ্রাইজ তোমার কেমন লেগেছে? রু বলে তোমার জন্য সারপ্রাইজ আছে, একটু ওয়েট করো। রু রুম থেকে তার ফ্রেন্ডের দেওয়া নাইট ড্রেসটা পরে বের হয়ে আসে। মিস্টার ফু তো অবাক হয়ে যায়। এরপর তারা খুবই রোম্যান্টিক একটা সময় কাটায়।
পরের দিন সকালে রু মিস্টার ফুকে বলে, তোমার কি সব মনে আছে? মিস্টার ফু সম্মতি জানালে রু বলে, এভাবেই তোমাকে আদর করতে চাই প্রতিদিন। তুমি কি এখন এরকম কিছু আবারও চাও? মিস্টার ফু বলে, না না না। রু বলে, তুমি না বললে আমি শুনবো না। এটা বলে তারা আবারও রোম্যান্স শুরু করে। পরের দিন অফিসে রু মিস্টার ফু এর মেসেজের রিপ্লাই দেওয়ার সময় জুহা দেখে ফেলে এবং রুকে বকাবকি করে এবং তাকে ইউ পরিবারের ছেলের কাছে কোনো একটা কাজের জন্য পাঠায়। রু সরি বলে সেখান থেকে চলে যায়। তখন সেখানে অ্যাসিস্ট্যান্ট জু চলে আসছে এবং তার বিহেভিয়ারের জন্য তাকে সাবধান হতে বলে। রুকে অ্যাসিস্ট্যান্ট ডিজাইনার হিসেবে নিয়োগ দেওয়ার জন্য জুহা অ্যাসিস্ট্যান্টকে অনেক কথা শোনায় এবং তাদের মধ্যে এই বিষয় নিয়ে বেশ কিছু কথা কাটাকাটি হয়। অ্যাসিস্ট্যান্ট জু জুহাকে আবারও সাবধান করে সেখান থেকে চলে যায়। সিন শিফট হয়। পরের সিনে আমরা দেখতে পাই গা একটি ক্লাবে ইউ পরিবারের ছেলের সাথে ড্রিঙ্ক করছে। তখন সেখানে রু আসে ইউ পরিবারের ছেলের সাথে দেখা করার জন্য। গা ইউ পরিবারের ছেলে সুকে রু সম্পর্কে বাজে কথা বলে। রুকে সু ড্রিঙ্ক অফার করলে রু নিষেধ করে দেয়। রু বলে, আমি এখানে কাজের আলোচনা করতে এসেছি। তখন সু বলে, আমি শুনেছি তুমি নাকি টাকার জন্য লোকের বিছানায় যাও। রু বলে, মিস্টার সু, আপনি অনেক মানুষের মধ্যে আমাকে ইম্বারেস করছেন। আমি একজন বিবাহিত নারী। সু রুয়ের কথা শুনে হাসতে থাকে এবং তার দিকে বাজেভাবে ইঙ্গিত করে। গা এসে তাকে থামাতে গেলে সে বলে, আমি কাউকেই ভয় পাই না। তখন গা তাদের একা রেখে বাকি সকলকে নিয়ে সেখান থেকে চলে যায়। রু চলে আসতে গেলে সে রুকে টেনে ধরে এবং রুয়ের সাথে জোর জবরদস্তি শুরু করে। তখনই সেখানে মিস্টার ফু চলে আসে এবং সুকে প্রচুর মারে। এক পর্যায়ে তার হাত ভেঙে দেয় এবং তার মাথা ফাটিয়ে দেয়। মিস্টার ফু বলে, ভয় পেও না, আমি তোমার সাথেই আছি। রু বলে, তুমি কি ঠিক আছো? তুমি কি তাকে মেরেছ? মিস্টার ফু বলে, তাকে উচিত শিক্ষা দিয়েছি, এখন আমাদের বাড়িতে যাওয়া উচিত। বাসায় এসে রুকে আপসেট দেখে মিস্টার ফু রুয়ের জন্য খাবার তৈরি করতে চায়। রু বলে, আমি টেনশনে আছি। মিস্টার ফু বলে, টেনশন করো না, আমি তোমার সাথেই আছি। তুমি কি চাও আমি আরেকটি হাত ভেঙে দেই? তার সাহস হলো কি করে আমার ওয়াইফকে বুলি করার? রু বলে, কোথাও লুকিয়ে যাও। মিস্টার ফু বলে, আমি কেন লুকাবো? রু বলে, তুমি হাসছো কেন? সে তোমাকে কিছু না কিছু করবেই। তুমি তার হাত ভেঙে দিয়েছ, তার চেয়ে তুমি লুকিয়ে পড়ো। মিস্টার ফু বলে, বিশ্বাস করো এমন কোনো প্রবলেমই হবে না, এখন চলো বাসায় গিয়ে রেস্ট নেই। এটা বলে সে রুকে জড়িয়ে ধরে। পরের সিনে রুয়ের শাশুড়ি মিস্টার ফুকে জিজ্ঞেস করে, ইউ ফ্যামিলির এত বড় সাহস হয় কিভাবে আমার পুত্রবধূকে বুলি করার? আমাদের সাহায্য ছাড়া ইউ ফ্যামিলির কোনো অস্তিত্বই নেই। বেটা, আমি চাই তুমি তাদেরকে দেউলিয়া করে দাও, তাদের সাথে সকল ডিল ক্যান্সেল করে দাও। এদিকে হসপিটালে সাওয়ের বাবা আসে। অ্যাসিস্ট্যান্ট বলে, অবশেষে আপনি এসেছেন। সাওয়ের বাবা অ্যাসিস্ট্যান্ট থেকে সবকিছু জানতে চায়। তখন অ্যাসিস্ট্যান্ট তাকে সবকিছু এক্সপ্লেইন করে। সাওয়ের বাবা বলে, তার সাহস কি করে হলো আমার ছেলেকে মারার? সাওয়ের সাথে যারা ছিল তারা সাওকে কোনো হেল্প করেনি। এটা জিজ্ঞেস করলে সাওয়ের বাবা অ্যাসিস্ট্যান্টকে একটা চড় মারে। তখনই এমার্জেন্সি থেকে সাও একটি হুইল চেয়ার করে বের হয়ে আসে। ডক্টর জানায় তার মাথায় 8টা সেলাই লেগেছে এবং হাতের 2টো হাড় ভেঙে গিয়েছে। এটা শুনে সাওয়ের বাবা বলে, তুমি টেনশন করো না, তোমার বাবা অবশ্যই এর প্রতিশোধ নিয়েই ছাড়বে। তখনই অ্যাসিস্ট্যান্ট এসে জানায় ওয়ার গ্রুপ তাদের সাথে সকল ডিল ক্যান্সেল করে দিয়েছে এবং ইউ গ্রুপের স্টক নিচে নেমে গেছে। সেখানে উপস্থিত সকলেই টেনশনে পড়ে যায়, পরবর্তীতে তারা কিভাবে সার্ভাইভ করবে এটা ভেবে। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট মিস্টার ফুকে ইউ গ্রুপের সকল ডিটেলস জানায়। মিস্টার ফু এর ভাই বলে, এটুকুতেই হবে না, আমি তাদের ছাড়ব না। সাহস কি করে হলো আমার ভাবিকে বুলি করার জন্য? সুকে নিয়ে তার বাবা ওয়ারিয়র গ্রুপের প্রেসিডেন্টের কেবিনের সামনে এসে কেবিনে যাওয়ার জন্য বসে থাকে। ফুয়ের ভাই অ্যাসিস্ট্যান্টকে সাথে নিয়ে বাইরে এসে বলে, আরে ইউ ফ্যামিলি যে এখানে কেন এসেছেন? আমি শুনলাম কেউ একজন আপনার ছেলেকে মেরেছে। এটা বলে সে সুয়ের ভাঙা হাত আরেকটু মুড়িয়ে দেয়। তার বাবা বলে, আমি জানি না কে ওকে মেরেছে। ফুয়ের ভাই বলে, আমার ভাই আপনার জন্য ভেতরে ওয়েট করছে। তাহলে চলুন, ইউ ফ্যামিলি আমাদের জান ফ্যামিলিকে অনেক সাপোর্ট করে। কেবিনে প্রবেশ করে মিস্টার ইউ বলে, স্টেশনের প্রধান অবশেষে আপনাদের সাথে আমার দেখা হলো। মিস্টার ফু বলে, আপনার সাথে আমার অনেক ভালো সম্পর্ক, কিন্তু আপনার ছেলে কিভাবে ইনজুরি হলো এটা তো আগে বলুন। মিস্টার ইউ বলে, কেউ একজন খুব নির্দয়ভাবে আমার ছেলেকে বিনা কারণে মেরেছে, তাকে আমি পেলে বাঁচিয়ে রাখবো না। তখন মিস্টার ফু বলে, আমি জানি কে আপনার ছেলেকে মেরেছে। মিস্টার ইউ তখন অনেক বড় বড় কথা বলতে থাকে এবং নিজের পাওয়ার সম্পর্কে তাদেরকে জানায়। ওয়ারিয়র গ্রুপের সামনে সামান্য একটা কর্মচারীর জন্য যে তার ছেলেকে মেরেছে তাকে সে আস্ত রাখবে না, ইত্যাদি ইত্যাদি। তার কথা শুনে উপস্থিত সকলেই সেখানে মিটমিট করে হাসে। তখন মিস্টার ফু এর ভাই বলে, তোমার ছেলে যার সাথে বেয়াদবি করেছে সে ওয়ারিয়র গ্রুপের লিটল লেডি, আমার ভাবি। মিস্টার ফু বলে, তোমার ছেলে আমার ওয়াইফকে বুলি করেছে, তাই গতকাল আমি তোমার ছেলেকে মেরেছি। মিস্টার ইউ বলে, এটা কিভাবে সম্ভব? সম্পূর্ণটাই আমার ছেলের দোষ ছিল। তখন সে সকলের সামনে হাঁটু গেড়ে বসে সবার কাছে ক্ষমা চায়। মিস্টার ফু বলে, আমার ওয়াইফ খুব সাধারণভাবে জীবনযাপন করে, তার জন্য তাকে বুলি হতে হবে এমন তো কোনো কথা নেই।
মিস্টার ইউ নিজের গালে নিজেই চড় মারে এবং বারবার তাদের কাছে ক্ষমা চায়। ফু বলে, আমার ওয়াইফকে যে বুলি করেছে দেউলিয়া হওয়ার জন্য তোমরা তৈরি থাকো। ইউ বারবার সরি বলে। মিস্টার ফু বলে, সে আমার ওয়াইফকে বুলি করেছে, তার কাছে ক্ষমা চাও, যদি সে ক্ষমা করে তবে আমি কনসিডার করব। সে আরও বলে, আমার ওয়াইফ আমার আসল পরিচয় জানে না, যদি কোনোভাবেই সে তোমার থেকে সত্যিটা জানতে পারে তাহলে আমি তোমাকে এই দুনিয়া থেকেই গায়েব করে দেব। ইউ বলে, আমি আপনার সব কন্ডিশনেই রাজি। রু ঘুম থেকে উঠে তার শাশুড়িকে বলে, আমি স্বপ্ন দেখেছি আমার হাজবেন্ডকে পুলিশে ধরে নিয়ে গেছে, আমার খুব টেনশন হচ্ছে। তার মম বলে, টেনশন করো না, বাদরটা এখনই চলে আসবে। তখনই মিস্টার ফু চলে আসে। রু দ্রুত গিয়ে তাকে জড়িয়ে ধরে আর বলে, আমি ভয়ে মরে যাচ্ছি, তুমি কোথায় ছিলে? আমাকে বিয়ে করার পর থেকে তুমি একটা না একটা ঝামেলায় পড়ছো। মিস্টার ফু বলে, এমন বোকার মতো কথা কেন বলছো? তোমাকে প্রোটেক্ট করা হাজবেন্ড হিসেবে আমার কর্তব্য, এসব নিয়ে তুমি অতিরিক্ত টেনশন করো না। তখন ফুয়ের মা বলে, ঠিক আছে, আমি এখানে তোমাদের রোম্যান্সের মধ্যে থাকতে চাই না, আমি এখন বের হব। রু বলে, আজ অনেক দেরি হয়ে গেছে, এখান থেকে যাও। মম বলে, আমি তোমাদের মতো ইয়াং পিপলদের মাঝে থাকতেও চাই না, আমি শুধু দ্রুত আমার গ্র্যান্ড চাইল্ড চাই। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। তখন মিস্টার ফু দুষ্টু হেসে বলে, এখন আমাদের উচিত মায়ের কথা মেনে চলা এবং দ্রুত তাকে একটা গ্র্যান্ড চাইল্ড এনে দেওয়া। মিস্টার ফু রুকে বিছানায় ফেলে দেয় এবং গভীর ভালোবাসায় ডুব দেয়। পরের দিন অফিসে ঝা রুকে বলে, সে কি ঠিক আছে? ঝা বলে, আমি ভেবেছিলাম তুমি আবারও বুলি হবে। তখন রু বলে, সু বাজেভাবে মার খেয়ে হসপিটালে ভর্তি হয়েছে। ঝা তো অনেক অবাক হয়ে যায়। রু বলে, আমাকে হয়তো বস আজ বের করে দেবে চাকরি থেকে। তখনই ডিরেক্টর রুকে কেবিনে ডেকে পাঠায়। জুহা রুকে বকাবকি করে আর কেন সে সুকে মার খাইয়েছে সেটা জিজ্ঞেস করে। এটা কোম্পানির জন্য ক্ষতি, এটা বলে রুকে চাকরি থেকে রিজাইন করতে বলে। রু বলে, এটা কি আপনার ডিসিশন নাকি কোম্পানির? জুহা বলে, দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে? আমি HR ডিপার্টমেন্টে অলরেডি কনফার্ম করে দিয়েছি, তুমি শুধু সাইন করে দাও, বাকিটা আমি সামলে নেব। রু তখন সাইন করে দেয়। জুহা বলে, তোমার জন্য আমার অ্যাডভাইস থাকবে, নিজেকে ডিজাইনার পরিচয় দিও না, কারণ তুমি পিয়ন হওয়ারও যোগ্যতা রাখো না। রু বলে, আপনার অ্যাডভাইসের জন্য ধন্যবাদ, আশা করি আমাদের আর দেখা হবে না। ঝা রুকে বলে, ওই ডাইনিটা তোমাকে চাকরি থেকে বের করে দিয়েছে কোনো কারণ ছাড়া। তখন রু বলে, আসলে সু তো আমার ক্লায়েন্ট ছিল, তারপরও আমি তাকে মার খাইয়েছি। রু তার সকল জিনিস গুছিয়ে অফিস থেকে চলে যায়। রুকে বের করে দিয়েছে এই কথাটা মিস্টার ফুয়ের কানে গেলে সে এক্সাইটেড হয়ে জুকে বলে, কে তাকে বের করে দিয়েছে? জু বলে, জুহা ডিরেক্টর তাকে বের করে দিয়েছে। মিস্টার ফু বলে, তাকে আমার কাছে পাঠিয়ে দাও। জু ডিরেক্টর জুহাইয়ের কেবিনে আসলে সে খুশি হয়ে বলে, হারে জু, তুমি এসেছো হঠাৎ? জু বলে, জুহা, তুমি রুকে কেন ফায়ার করেছো? জুহা বলে, সে ইউ পরিবারের ছেলেকে মার খাইয়েছে, সে ওয়ারিয়র গ্রুপের অযোগ্য, তাই আমি তাকে বের করে দিয়েছি। জু বলে, আমি তোমার বস, আমি তোমাকে অর্ডার করছি, তুমি নিজে যেয়ে তাকে ফিরিয়ে নিয়ে আসবে। সে তখন বলে, এটা আপনি কি বলছেন? সে একজন অ্যাসিস্ট্যান্ট মাত্র, আমি তাকে কেন ফিরিয়ে আনবো? আমি ডিজাইন ডিপার্টমেন্টের একজন ডিরেক্টর, তার জন্য আমাকে এভাবে বলছেন আপনি? জু বলে, তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, রুকে ফিরিয়ে না আনলে তোমাকে ফায়ার করে দেয়া হবে। অন্যদিকে রু চলে যাচ্ছিল, তখন সেখানে মিস্টার ইউ তার ছেলেকে হুইল চেয়ারে নিয়ে আসে রুয়ের থেকে ক্ষমা চাওয়ার জন্য। রু তো ভয় পেয়ে যায় তাদেরকে দেখে। রু যখনই তার স্বামীর জন্য ক্ষমা চাইবে তার আগেই মিস্টার ইউ হাঁটু গেড়ে বসে তার কাছে বারবার ক্ষমা চায় তার ছেলের ভুলের জন্য। সে তার ছেলেকেও বলে তার কাছে ক্ষমা চাইতে। ঠিক সে সময় জুহা সেখানে চলে আসে। বাপ ছেলেকে এভাবে রুয়ের কাছে ক্ষমা চাইতে দেখে সে তো অনেক বেশি অবাক হয়ে যায়। মিস্টার ইউ রুকে অনেক দামি উপহার অফার করে তাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য। রু নিতে না করে বলে, আপনার ছেলেকে বাজে কাজ ছেড়ে দিতে বলেন, তাতেই হবে। মিস্টার ইউ তার ছেলেকে মারতে থাকে, রুয়ের কাছে ক্ষমা চাইতে বলে। তখন রু বলে, আমি আপনাদের ক্ষমা করে দিয়েছি, কিন্তু আপনারা আমার হাজবেন্ড বা কোনো পুলিশের ঝামেলায় ফেলবেন না, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আর এভাবে তারা তাদের মধ্যে ব্যাপারটা সমাধান করে ফেলে। মিস্টার ফুকে তার ভাই নিজেদের মধ্যে ঘড়ি এক্সচেঞ্জের কথা বলছিল। তখনই রু ফোন করে বলে, হাজবেন্ড, একটা খুশির সংবাদ আছে, মিস্টার ইউ আজ আমার কাছে ক্ষমা চেয়েছে, তারা তোমার নামে কোনো কেস ফাইল করবে না এটাও বলেছে, সব সমস্যার সমাধান হয়ে গেছে, আমি খুবই হ্যাপি। মিস্টার ফু বলে, খুশি হয়েছো তাহলে আমাকে একটা কিস করো। রু বলে, তোমার তো সবসময় কিস চাই, এদিকে আমি আমার চাকরি হারিয়েছি, এখন তো আমার হাজবেন্ডের বেশি কষ্ট হবে। মিস্টার ফু বলে, আমার ওয়াইফ খুবই ভালো, আমি আশা করছি তারা দ্রুতই তাকে আবার ফিরিয়ে নেবে। রু বলে, এখন আমি তোমার সময় নষ্ট করতে চাই না, আজ রাতে তো তোমার ওয়াইফের সাথে দেখা হবে, ওকে বাই বলে ফোনটা রেখে দাও। তাদের দুজনের কথা শুনে মিস্টার ফুয়ের ভাই বলে, তুমি তো খুব বড় পাগল। এরপর দেখা যায় জুহা রুকে ডেকে আবারও কাজে জয়েন করতে বলে। রু বলে, আমি রিজাইন করে দিয়েছি, আমি আর কাজে আসবো না। জুহা বলে, রিজাইন লেটারে আমি এখনো সাইন করিনি, সুতরাং এখনো তুমি আমার অ্যাসিস্ট্যান্ট, তুমি আমার অর্ডার শুনতে বাধ্য, দ্রুত কাজে জয়েন করো।
আজকের ঘটনাটি শুধুমাত্র একটা ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। আমি আমার ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তখন রু বলে, আজ আমার সাথে কি হচ্ছে এসব? সকলেই আমার কাছে ক্ষমা চাচ্ছে। রু কাজে ফিরে আসলে ঝা তাকে বলে, আবার কি হয়েছে? রু বলে, বুঝতে পারছি না, ডিরেক্টর জুহা কেন ফিরিয়ে আনলেন আমাকে? ঝা বলে, আমি শুনেছি এই ডিরেক্টর জুহা একটি ডিজাইনিং কম্পিটিশন রেখেছে, যেখানে আমরা সকলেই ইনভলভ আছি। সে আমাদেরকে এই প্রজেক্টে পার্টিসিপেট করাবে। রু বলে, বোকা বোকা কথা বলো না, সে আমাদের বস, অবশ্যই তার এক্সপিরিয়েন্স আমাদের থেকে অনেক বেশি, সে জিতবে। তখন সেক্রেটারি লি বলে, এগুলো জোহার করা ডিজাইন। ঝা সেই ডিজাইনগুলো দেখে এবং বলে, এগুলো তো রুয়ের করা ডিজাইন, সে কিভাবে এগুলো নিজের বলে দাবি করতে পারে? সেখানে উপস্থিত সকলেই তখন এই বিষয় নিয়ে আলোচনা করতে থাকে। তখনই সেখানে জুহা চলে আসে। রু বলে, আমার করা ডিজাইনকে নিজের বলে কেন দাবি করছেন? জুহা তখন তার সেক্রেটারিকে বলে, এগুলো এখান থেকে নিয়ে যাও। রু তাকে বাধা দিয়ে বলে, এক্সপ্লেনেশন না দিয়ে এগুলো নেওয়া হবে না। আপনি অন্যের কাজ চুরি করে নিজের বলে দাবি করবেন, অথচ তার কোনো ফি দেবেন না, এটা তো হবে না। জুহা বলে, এগুলো আমি ডিজাইন করেছি, তোমার কাছে কি প্রমাণ আছে যে এগুলো তোমার? ডিজাইন চুরি করা নিয়ে রু এবং জুহার মধ্যে অনেক তর্ক বিতর্ক হয়। তখনই সেখানে অ্যাসিস্ট্যান্ট জু চলে আসে। জুহা অ্যাসিস্ট্যান্টকে বলে, সে নিজে কষ্ট করে ড্রয়িং করেছে, কিন্তু রু তাকে চোর বলে ব্লেম দিচ্ছে। একজন হাই স্কুলের ডিপ্লোমা করা মেয়ে ডিজাইনের কি বুঝে? জু সেখানে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলে, তোমরা এখানে কি করছো? যাও এখান থেকে, যার যার কাজ করো। তখন দ্রুত সেখান থেকে সবাই চলে যায়। জু তখন রুকে বলে, কি প্রবলেম হয়েছে? রু তখন সবকিছু বললে জু বলে, আমাদের কোম্পানি কোনো অন্যায়কে সাপোর্ট করবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। জুহা আবারও রুকে অপমান করলে জু তাকে ধমকিয়ে থামিয়ে দেয়। রু তার ল্যাপটপটা নিয়ে চলে যায়। জু তখন জুহাকে বলে, পারিয়া গ্রুপে আজই তোমার শেষ দিন, তোমার রিজাইন লেটার সাবমিট করে দিও আজকে। জুহা বলে, তুমি একজন অ্যাসিস্ট্যান্ট হয়ে ডিরেক্টরকে ফায়ার করছো? তুমি কি জানো না ডিজাইন ডিরেক্টর কে? জু তাকে বলে, আসলে তোমার কোনো লজ্জা নেই, এত কাণ্ড ঘটানোর পরেও তুমি এত বড় গলা করে কথা বলছো। জুহা তখন বলে, নিশ্চয়ই তার সাথে তোমার প্রেম ঘটিত কোনো সম্পর্ক আছে, তাই তুমি এমন করছো। তখন জু বলে, এই মুহূর্ত থেকে তুমি ওয়ারিয়র গ্রুপের এমপ্লয়ি না, তাই তোমাকে সত্যিটা বলছি। রু আসলে মিস্টার ফু এর ওয়াইফ। জুহা বলে, এটা তুমি কি বলছো? এটা প্রেসিডেন্ট ফু এর ওয়াইফ কিভাবে হতে পারে? সে হাই স্কুল ডিপ্লোমা করেছে। তুমি কি আমার সাথে মজা করছো? তুমি এটা আগে কেন আমাকে বলনি? জু বলে, বস তার ওয়াইফের পরিচয় এক্সপোজ করতে চায় না, এখন তুমি নিজেকে দোষারোপ করতে থাকো। ঝা রুকে বলে, তোমার জন্য তারা সত্যি সত্যি জুহাকে ফায়ার করে দিয়েছে। জুহা রুকে বলে, এখন তো তুমি খুশি হয়েছ, তোমার জন্য আমাকে ফায়ার করা হয়েছে। রু বলে, এখানে আমার কোনো দোষ নেই, তুমি নিজের কাজের জন্য শাস্তি পেয়েছ। সেখানে আবারও তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় এবং একে অপরকে দোষারোপ করতে থাকে। জুহা বলে, আমি তোমাকে দেখে নেব। তারপর সে সেখান থেকে চলে যায়। রু বাসায় এসে বলে, হাজবেন্ড আমি এসে গেছি। মিস্টার ফু বলে, আজ তোমার এত লেট হলো কেন? রু বলে, আমি আসলে আজকে পার্লারে গিয়েছিলাম, তোমাকে অনেক কিছু বলার আছে, আমার সাথে এসো। এরপর সে অভিনয় করে অফিসের সব কিছু তার হাজবেন্ডকে বলে। মিস্টার ফু বলে, আমি জানি আমার ওয়াইফ বেস্ট। রু আবারও বলে, তুমি কি জানো আমাদের প্রেসিডেন্টের ওয়াইফ ওই কোম্পানিতে আছে? আমাদের প্রেসিডেন্ট এবং তার ওয়াইফ একটি মিস্টেরিয়াস, তুমি কি তাদের সম্পর্কে কিছু জানো? মিস্টার ফু আতঙ্কিত স্বরে বলে, আমি তো সেখানে একজন সাধারণ এমপ্লয়ি, আমি আমার বস সম্পর্কে কি করে জানবো বলো? তারা খুবই অদ্ভুত, আমার বস খুবই অল্প বয়সে বিয়ে করে ফেলেছে। মিস্টার ফু দ্রুত কথা ঘোরানোর জন্য বলে, আমি 30 বছর বয়সে বিয়ে করেছি, দেরিতে বিয়ে না করলে এতদিন আমাদের বাচ্চা হয়ে যাওয়ার কথা। টেনশন করো না, আমরা তাদের অন্য একদিন ধরবো, এখন আমাদের 2-3টা বা তারও বেশি বাচ্চা প্ল্যানিং করার সময়। রু বলে, তুমি কি আমাকে পিক পেয়েছো? মিস্টার ফু বলে, তুমি মম পিক আর আমি ড্যাডি পিক, চলো চলো আজ আমরা পিক পরিবার গঠনের প্ল্যান অ্যাপ্লাই করব। রু বলে, এখন আমি শাওয়ার নিব। মিস্টার ফু বলে, আমিও তোমার সাথে যাব। রু বলে, কেন? একদমই না। তখন তারা একে অপরের পিছে দৌড়াতে থাকে। পরের দিন অ্যাসিস্ট্যান্ট জু রুয়ের কাছে এসে তাকে জানায় তার ডিজাইন ওয়ারিয়র গ্রুপের খুবই পছন্দ হয়েছে এবং তাকে পার্মানেন্ট এমপ্লয়ি হিসেবে খুব দ্রুতই নিয়োগ দেওয়া হবে। এটা শুনে রু অনেক খুশি হয় এবং জুকে ধন্যবাদ জানায়। জু বলে, কোম্পানি আপনাকে ডিজাইন ডিপার্টমেন্টের ডিরেক্টর হিসেবে নিয়োগ দিতে চায়। আমাদের কোম্পানির আপনার যোগ্যতাকে মূল্যায়ন করে আপনার একাডেমিক সার্টিফিকেট নয়। রু বলে, আমি সবেমাত্র কাজের সুপ্ত হয়েছি, আমি এই বিষয়ে এখনো ভালো কোনো এক্সপিরিয়েন্স অর্জন করতে পারিনি। মিস ঝায়ের অ্যাবিলিটি অনেক বেশি আমার থেকে। জু বলে, আপনার 10 গুণ স্যালারি বাড়বে সাধারণ ইন্টার্ন থেকে। রু তো অনেক খুশি হয়ে যায়। তখন সে মনে মনে ভাবে, তাহলে আমি আমার হাজবেন্ডের জন্য একটা বাড়ি কিনতে পারবো। এটা কল্পনা করে সে তখন সেখানে নাচ শুরু করে দেয়। অ্যাসিস্ট্যান্ট জু তাকে চেয়ারে বসার জন্য রিকোয়েস্ট করে। রু তখন বলে, আমি কোম্পানিকে কখনোই আমার জন্য ডাউন হতে দেব না, আমার উপর বিশ্বাস রাখতে পারেন। রু বলে, একটা প্রবলেম আছে, আমার তো বিয়ে হয়ে গেছে।
যদি আমি প্রেগনেন্ট হয়ে যাই তখন কোম্পানিতে আমার জন্য কোনো ক্ষতি হলে কি হবে? জু বলে, আপনি কি প্রেগনেন্ট? রু বলে, না না না, যদি প্রেগনেন্ট হয়ে যাই তখন কি হবে? জু বলে, আপনার প্রেগনেন্ট হওয়া আমাদের কোম্পানির জন্য সবথেকে বড় খুশির সংবাদ হবে। আপনি পুরো প্রেগনেন্সিতে রেস্ট করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আপনি চাইলেই প্রেগনেন্ট হয়ে আসতে পারেন। রু তখন তার চেয়ারে বসে ভাবে, জু কেন বলল আমার প্রেগনেন্সি কোম্পানির জন্য সবথেকে বড় সুখবর হবে? তখন সেখানে ঝা চলে আসে একটি ফুলের বুকে নিয়ে। ঝা রুয়ের জন্য তার হাজবেন্ড পাঠিয়েছে সেটা বলে। সেখানে একটা চিরকুট ছিল যেখানে লেখা ছিল, ওয়াইফ ইউ আর দ্য বেস্ট। ঝাড়ুকে শুভেচ্ছা জানায় এবং বলে, আমাদের এভাবে দেখাশোনা করো ডিরেক্টর রু। রু বলে, আমাকে জ্বালানো বন্ধ করো। পরের সিনে দেখা যায় গা আর জুহা ড্রিঙ্ক করছে। গা তাকে বলে, অনেক বছর হলো তোমার সাথে দেখা হয় না, তুমি সেই আগের মতনই সুন্দরী আছো। জুহা বলে, আমি আর এখন ওয়ারিয়ার গ্রুপের ডিরেক্টর নেই, এটা শুধুমাত্র তোমার এক্স গার্লফ্রেন্ডের জন্যই হয়েছে। তার জন্য ওয়ারিয়ার গ্রুপ থেকে আমাকে ফায়ার করে দেয়া হয়েছে। গা অবাক হয়ে বলে, কি বলো, তার জন্য তোমাকে বের করে দেয়া হয়েছে? জুহা বলে, তার জন্য আমি যা যা হারিয়েছি সবকিছুই আমি আবারও ফিরিয়ে নিব। গা বলে, কিভাবে করবে? জুহা বলে, আমি ইনভেস্টিগেশন করে পেয়েছি 3 বছর আগে সে একটি বাচ্চার জন্ম দিয়েছিল এবং পরবর্তীতে সে তার পাস্ট ভুলে গেছে। গা বলে, সে যখন আমার সাথে ছিল তখন তো আমাকে একটা কিসও করতে দিত না, এদিকে অন্য কারোর সাথে বাচ্চার জন্ম দিয়ে দিয়েছে। জুহা বলে, টেনশন করো না, আমি তাকে সকলের সামনে আগে নিচু করব। গা বলে, কিভাবে? আমি তোমাকে হেল্প করব। জুহা বলে, তার জন্য আমি একাই যথেষ্ট। রুকে একজন কুরিয়ার বয় এসে তার প্রেগনেন্সির সকল ডকুমেন্ট কুরিয়ার করে যায়। সব কাগজপত্র দেখে সে তো খুবই অবাক হয়ে যায়। তখন গা তাকে কল করে সবকিছু বলে। সে আরও বলে, হয়তো তোমার স্বামী অতীত সম্পর্কে কিছুই জানে না। তখন সে তার মাকে ফোন দিয়ে সব কথা জানাতে চায়। তখন তার মা বলে, তুমি গায়ের কথা বিশ্বাস করো না, সে তোমাকে ধোকা দিচ্ছে। এরই মধ্যে সেখানে মিস্টার ফু চলে আসে। রুদ্রুত নিজেকে ঠিক করে কাগজগুলো লুকিয়ে তার সাথেই চলে যায়, কিন্তু গাড়িতে এসে বসে তার রিপোর্ট সম্পর্কে ভাবতে থাকে। তখন মিস্টার ফু বলে, ওয়াইফ, তোমাকে অনেক চিন্তিত মনে হচ্ছে। কেউ কি তোমাকে কিছু বলেছে, বুলি করেছে? বলো আমাকে, আমি সবসময় তোমার পাশে আছি। তখন রু বলে, হাজব্যান্ড, আমি তোমাকে কিছু বলতে চাই। 3 বছর আগে আমি গভীর ডিপ্রেশনে ছিলাম। আমার মনে হয় তখনকার স্মৃতি আমি ভুলে গিয়েছি। আমি তোমার থেকে কোনো কিছুই লুকাতে চাই না, কারণ আমি কিছু অতীত সম্পর্কে কিছুক্ষণ আগেই জেনেছি। মিস্টার ফু বলে, হঠাৎ তুমি আমাকে এগুলো কেন বলছো? রু বলে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট অনেস্ট থাকা। যদিও আমি জানি না আমি কেন মেমোরিগুলো ভুলে গিয়েছি, কিন্তু আমি চাই না আমার অতীতের কোনো কিছু বর্তমানে জীবনের সমস্যা সৃষ্টি করুক। আমি সত্যি এগুলো তোমাকে বলতে চাই যে আমি তোমাকে পেয়ে অনেক খুশি। তখন মিস্টার ফু মনে মনে ভাবে, আমার পরিচয়টা গোপন করার উচিত হচ্ছে না, আমিও কি তাকে সবকিছু বলে দেব? মিস্টার ফু বলে, ওয়াইফ, আমি অনেক বড় লোক এবং তোমাকে অনেক বড় বাড়ি কিনে দিব। তখন রু বলে, আমার বড় গাড়ি, কাপড় চোপড় এগুলো কিছুই লাগবে না, আমি তোমার সাথেই খুশি আছি। মিস্টার ফু বলে, তুমি যদি চাও আমি গাড়ি পার্ক করে আসি। তখন সেখানে গা চলে আসে এবং ফুকে বলে, আমাদের আবার দেখা হলো। মিস্টার ফু বলে, সেদিনের মার কি কম হয়ে গিয়েছিল? আমার সামনে থেকে সরে যাও। তখন গা বলে, তোমার জন্য কিছু ডকুমেন্ট এনেছি, আমি মনে করি তুমি ইন্টারেস্টেড হবে। মিস্টার ফু বলে, আমার ওয়াইফ সম্পর্কে তোমাদের এসব ননসেন্স কথাবার্তা বাদ দিয়ে আমার সামনে থেকে যাও। গা বলে, তুমি তোমার ওয়াইফের সম্পর্কে জানো না, যদি এই তো পাস হয়ে যায় তাহলে ওয়ারিয়ার গ্রুপের জন্য খুবই সমস্যা হয়ে যাবে। ফু বলে, এসব ননসেন্স কথা বন্ধ না করলে তোমাকে ইন্টারেস্ট থেকে তাড়িয়ে দেব। গা বলে, তোমার ওয়াইফের বাচ্চা হওয়ার সকল প্রুফ আমার কাছে আছে। আমার অফার নিয়ে ভাবনার জন্য একদিন সময় দিলাম, আমি অবশ্যই ফিরে আসব। মিস্টার ফু গাকে তার অফিসে ডাকে এবং তাকে বলে, 3 বছর আগে তুমি রুয়ের প্রেগনেন্সি সম্পর্কে কি জেনেছো সেটা আমাকে বলো। গা তখন মিস্টার ফুকে রুয়ের 3 বছর আগের পাস্ট সম্পর্কে সবকিছু বলে দেয়। সে কার সাথে রাত কাটানোর পরে প্রেগনেন্ট হয়েছিল, যার জন্য সে কলেজ ড্রপ আউট করেছিল। এই ফাইলের মধ্যে তার সকল মেডিকেল রেকর্ড রয়েছে। আমি তোমার ভালোর জন্যই বলছি, তার মতো খারাপ মেয়েকে তুমি এখনই ডিভোর্স দিয়ে দাও। এই কথাটা যদি বাইরে লিক হয়ে যায় তোমার জন্য খুবই বিব্রতকর হবে। মিস্টার ফু বলে, তোমার মুখ বন্ধ করার জন্য তুমি কি চাও? গা বলে, 100 মিলিয়ন। তোমার রেপুটেশনের কাছে 100 মিলিয়ন কিছুই না। মিস্টার ফু বলে, আমি তোমাকে 100 মিলিয়ন দিতে রাজি আছি। তখনই গায়ের ফোনে তার মমের কল আসে। মম জানায় তার বাবার ফ্যাক্টরি ক্লোজ হয়ে গেছে। গা বলে, মম তুমি টেনশন করো না, আমি এক্ষুনি আসছি। তখন মিস্টার ফু বলে, তোমার পারিবারিক ব্যবসা তোমার পিতার সারা জীবনের অর্জন। গা বলে, কি বলতে চাও তুমি? এই সব কিছু তুমি করিয়েছো তাই না? আমি তোমাকে ছাড়বো না। এটা বলে গা ফুকে মারতে গেলে তখন ফু গাকে ঘুষি দিয়ে নিচে ফেলে দেয়। গার্ড এসে তাকে ধরে রাখে। তখন মিস্টার ফু বলে, আমাকে ব্ল্যাকমেল করে 100 মিলিয়ন চেয়েছো, তাই তুমি এখন জেলে যাবে। ছোট্ট একটা চিপ পকেট থেকে বের করে বলে, এটাই তার প্রমাণ।
তখন গা মিস্টার ফু এর কাছে ক্ষমা চায় এবং বলে, আমার পরিবার আমার জন্য অপেক্ষা করছে, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে বাচ্চার ইনফরমেশনও দিব। মিস্টার ফু বলে, তুমি কখনোই তোমার বাড়িতে যেতে পারবে না। গা বলে, তোমাকে আমি খুন করে ফেলবো। তখন অ্যাসিস্ট্যান্ট জানায় পুলিশ এসেছে। গা আবারও মিস্টার ফুকে পা জড়িয়ে ধরে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। এদিকে রু মিস্টার ফুকে ফোন দিলে তার ফোন বন্ধ দেখায়। রু ডাইনিং টেবিলে অপেক্ষা করতে করতেই ঘুমিয়ে যায়। মিস্টার ফু ঘরে ফিরে দেখে ডাইনিং টেবিলে একটা চিঠি লিখে রেখেছে। সেখানে লেখা ছিল, হাজব্যান্ড বাসায় ফিরে আমাকে ডেকে দিও, ঠান্ডা খাবার খাওয়া যাবে না। চিঠি পড়ে মিস্টার ফু রুয়ের কপালে কিস করে। রু তখন ঘুম থেকে উঠে যায়। রু বলে, সারাদিন কাজ করে তুমি অনেক টায়ার্ড, এত এনার্জি কোথায় পাও? মিস্টার ফু তখন রুকে কোলে নিয়ে রুম থেকে চলে যায়। পরদিন সকালে মিস্টার ফু রুকে নিয়ে বের হলে রু বলে, কেন বলছো না আমার জন্য কি সারপ্রাইজ? কোথায় নিয়ে যাচ্ছ? মিস্টার ফু বলে, গেলেই জানতে পারবে। জুহা তখন তাদের পিছু নেয় এবং বলে, তোমাদের আলাদা করেই ছাড়বো। মিস্টার ফু রুকে নিয়ে একটা সুন্দর জায়গায় যায় যেখানে ফায়ার ওয়ার্কসের ব্যবস্থা আছে। মিস্টার ফু বলে, যদি আমার সব কার্ড তোমার হাতে আসে তুমি সব টাকা দিয়ে কি করবে? রু বলবে, জমাবো, তারপর একটা বাড়ি কিনবো। মিস্টার ফু এর ফোনে কল আসলে মিস্টার ফু রুকে বলে, আমার এখনই কোম্পানিতে যেতে হবে, তুমি এখানে থাকো, আমি দ্রুতই আসবো। ফু চলে গেলে সেখানে জুহা আসে এবং রুয়ের সাথে ঝামেলা করে। এক পর্যায়ে জুহা রুকে আঘাত করে। পরের সিন কাট হয়ে হসপিটালে দেখা যায়। রুকে সবাই মিলে হসপিটালে নিয়ে আসে। মিস্টার ফু খুবই ভেঙে পড়ে, সাথে তার পরিবারের লোকজনও। ডক্টর জানায় রুয়ের পেটে আঘাতের জন্য ইন্টারনাল ব্লিডিং হয়েছে, যার জন্য বাচ্চা নষ্ট হয়ে গেছে, আর তার পরবর্তীতে আর বাচ্চা না হওয়ার সম্ভাবনাই বেশি। মিস্টার ফু বলে, আপনি বলতে চাচ্ছেন ভবিষ্যতে আমাদের বেবি হবে না? ডক্টর বলে, এমনটাই মনে হচ্ছে। মিস্টার ফু সারা রাত কেবিনের বাইরে বসে থাকে। সবাই ফু এর ভাই তার জন্য খাবার নিয়ে আসে। তখন অ্যাসিস্ট্যান্ট জানায় রুকে জুহা মারার চেষ্টা করেছিল। তখন মিস্টার ফু এর ভাই বলে, তুমি টেনশন করো না, আমি তাকে ছাড়বো না। এটা বলে অ্যাসিস্ট্যান্টকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় রুয়ের সেন্স ফেরে। মিস্টার ফু তাকে বলে, আজ এই মুহূর্ত থেকে আমি তোমার বডিগার্ড, সকল বিপদ থেকে আমি তোমাকে প্রোটেক্ট করব। তখন সেখানে রুয়ের মা এবং শাশুড়িও আসে। শাশুড়ি বলে, আমরা তোমাদের সাপোর্ট করব, কারণ এমন অনেক কাপল আছে যাদের বাচ্চা হয় না। রু বলে, ডক্টরকে বলো আমাকে ডিসচার্জ করতে। তখন তারা বলে, আরো 15 দিন সময় লাগবে। কিছুদিন পর রু বাসায় চলে আসে। মম তাকে বসিয়ে রেখে বাইরে গেলে মমের ফোনে কল আসে। রু তখন ফোনটা রিসিভ করলে জানতে পারে তার মম 3 বছর আগেই একটা বাচ্চাকে অনাথ আশ্রমে দিয়ে আসে। রু ডক্টরের কাছে যায় চেক আপ করার জন্য। এরপর দেখা যায় রু তার এক ফ্রেন্ডের সাথে কথা বলছে। তার ফ্রেন্ড রুকে বলে, মিস্টার ফু তোমাকে অনেক ভালোবাসে, তাই তুমি পেছনে ফিরে তাকিও না। বাসায় ফিরে রু দেখে মিস্টার ফু তার জন্য খাবার রেডি করে রেখেছে। মিস্টার ফু বলে, তুমি এসে গেছো, আমি মাত্র রান্না শেষ করলাম। পরের দিন সকালে রু তার মার কাছে যায়। মম বলে, এত সকালে তুমি কি ফু এর সাথে ঝগড়া করে এসেছো? তখন রু বলে, মম আমার বাচ্চা কোথায়? মম বলে, তুমি কিভাবে একা সব সামলাবে, তাই তাকে আমি অনাথ আশ্রমে রেখে এসেছি। এদিকে দেখা যায় মিস্টার ফুকে তার অ্যাসিস্ট্যান্ট বলে, আপনার একটু রেস্ট প্রয়োজন। ফু বলে, বাচ্চার কোনো খোঁজ পেলে দ্রুত খোঁজ করো। বাসায় গিয়ে রুকে বলে, তুমি কি নিয়ে এত টেনশন করছো? রু তখন তাকে একটু অ্যাভয়েড করে যায়। সকালে রু ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে একটা বাচ্চাকে দেখে। তার বাবা মাকে তখনও না পেয়ে রু তার হাজব্যান্ডকে ডেকে বলে, এই বাচ্চাটাকে সে কোথা থেকে নিয়ে এসেছে? মিস্টার ফু বলে, সে অনাথ, চলো আমরা তাকে অ্যাডাপ্ট করি। কিছু একটা ভেবে রুও রাজি হয়ে যায়। কিন্তু হঠাৎই রু জানতে পারে তার হাজব্যান্ডের আসল পরিচয়, তাই সে রাগ করে তাকে ডিভোর্স দিতে চায়, কারণ সে তাকে এতদিন ধরে মিথ্যে বলেছে। এই বিষয়ে সে তার ফ্রেন্ডের সাথে আলোচনা করলে তার ফ্রেন্ড তাকে বোঝায়, কিন্তু রু কিছুতেই বুঝতে চায় না। তখন তারা ঝগড়া শুরু করে দেয়। ঠিক তখনই মিস্টার ফু রুয়ের কাছে আসে এবং ক্ষমা চেয়ে সব সত্যিটা বলে দেয় তার পরিচয় সম্পর্কে। রুকে আবারও বিয়ে করার জন্য প্রপোজাল দেয়। রু তখনও তার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেয় এবং তারা তাদের হ্যাপি ফ্যামিলি পেয়ে যায়। আর এভাবেই হ্যাপি এন্ডিং এর মাধ্যমে কিউট রোমান্টিক এই গল্পটি শেষ হয়ে যায়। বন্ধুরা, তোমাদের যদি আজকের ড্রামাটি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। পরবর্তীতে কি ধরনের ড্রামা দেখতে চাও জানিয়ে যেতে পারো কমেন্ট বক্সে। আর হ্যাঁ, এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।